দর্শক ভাবছেন এটা কোন দেশের জার্সি, আর এই জার্সি আমি পেলাম কোথা থেকে? লাইফ বয় ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এর অফিসিয়াল স্পন্সর হিসেবে আপনিও পেতে পারেন এক্সক্লুসিভ পুরস্কার জেতার সুযোগ। ইতিমধ্যেই 1100 জন বিজয়ী জিতেছেন আকর্ষণীয় পুরস্কার। লাইফ বয় 90 গ্রাম প্যাক কিনে এক নিঃশ্বাসে গোল বলুন আর জিতে নিতে পারেন জার্সি সহ বিভিন্ন পুরস্কার। ক্যাম্পেইন চলবে আগামী 19 জুলাই পর্যন্ত। বিস্তারিত জানতে চোখ রাখুন লাইফ বয় বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজে। দর্শক, এবারে চলে যাচ্ছে সংবাদ শিরোনাম এবং মূল আয়োজনে। দালিয়ান থেকে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল হতে পারে চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, যোগ দেবেন বিনিয়োগ সম্মেলনে। রাজধানীতে উদ্ধারের পর 42টি বন্য প্রাণী ফিরল প্রকৃতির মাঝে। পাখির ব্যবসার আড়ালে স্বামী স্ত্রী করতেন পাচারের কাজ, একজন আটক। আমাদের এখানে আমরা হাতে নাতে একজনকে অ্যারেস্ট করেছি, আর একজন আসামি পলাতক রয়েছে। আমাদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। ধীরে ধীরে আলো ফুটছে ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের পরিবারে। সহায়তার অর্থ দিয়ে খুঁজে নিচ্ছেন আয়ের পথ, স্বপ্ন দেখছেন দিন বদলের। কার্ড পেয়ে আমার ছেলে মেয়ে লেখাপড়ার পিছনে টাকা খরচ করা এটা আমার খুব উপকারী হয়েছে। আমার স্বামী সুস্থর মাঝে তো চলাধুলা যেতে পারে না। বিরল এক বংশগত রোগে আক্রান্ত মানিকগঞ্জের শিশু সিফাত ক্রমেই ফুলে যাচ্ছে পেশি। প্রতি বছর বিশ্বে 4 লাখে খোঁজ মেলে একজন রোগীর। হাতে আগে পা নাড়াতে পারতো না, এখন হাত নাড়াতে পারে না, হাতে কাজ করতে পারে না। ওর অবস্থা খুবই খারাপ। এখন আপনারা যদি দেশের জনগণের উপকার আছে, তারা যদি আমার পাশে দাঁড়ায়। এবং পরমাণু কর্মসূচি ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে তীব্র মতবিরোধ। ঝুঁকিতে সমঝোতা স্মারক। ট্রাম্পের যুদ্ধ ঠেকাতে মার্কিন সিনেটে বিল পাস। শুরুতেই বিআরবি কেবলস নিবেদিত ফিফা ওয়ার্ল্ড কাপ 2026। এবারে খবরে যাচ্ছে। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। প্রায় 2 বছর 10 মাস পর ফের ব্রাজিলের 10 নম্বর জার্সি গায়ে মাঠে দেখা যাবে তারকা স্ট্রাইকার নেইমারকে। বিশ্বকাপে সি গ্রুপের ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে খেলতে পারেন তিনি। বৃহস্পতিবার ভোর 4টায় শুরু হবে এই খেলাটি। তবে আবহাওয়ার পূর্বাভাসে বজ্র ঝড়ের আশঙ্কা থাকায় ম্যাচটি দীর্ঘ সময়ের জন্য বিলম্বিত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। শেষ কবে জাতীয় দলের হয়ে ম্যাচ খেলেছেন নেইমার? ব্রাজিল ভক্ত থেকে শুরু করে বিশ্ব ফুটবলের ফলোয়ারদের প্রশ্ন করলে নিশ্চিত গুগলে সাহায্য নেবেন। উত্তরটা হলো 980 দিন পূর্বে। আরও স্পষ্ট করে বললে 2023 সালে 17 অক্টোবর উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ। জোড়া গোল ব্যবধানে হারের ম্যাচে সবচেয়ে বড় ক্ষতি হয় সেলেসাও শিবিরে নেইমারের চোট। মাঝে ছিল ক্যারিয়ারের নানা উত্থান পতনের গল্প। অবশেষে আবারও ব্রাজিল জার্সিতে মাঠে ফিরতে পুরোপুরি প্রস্তুত নেইমার জুনিয়র। তার ফেরা নিয়ে মিয়ামি সেলেসাও ক্যাম্পে এখন উৎসবের আমেজ। অন্যদিকে হ্যামস্ট্রিং ইনজুরিতে রাফিনহাকে না পাওয়ায় চিন্তার কালো মেঘ কালো আঞ্চেলতির শিবিরে। এমন দ্বৈত অনুভূতি নিয়ে স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামতে প্রস্তুত সেলেসাওরা। ইনজুরি কাটিয়ে উঠলেও নেইমারকে শুরুর একাদশে নাও খেলাতে পারেন ইতালিয়ান মাস্টার মাইন্ড। আর রাফিনহার জায়গায় তরুণ রায়ানের নামার সম্ভাবনা বেশি। অন্যদিকে দারুণ ছন্দে থাকা ভিনিসিয়াস জুনিয়রের সাথে আক্রমণ ফাঁকে থাকবেন হাইতি জালে 2 গোল দেওয়া ম্যাথুস কুনহা। মাঝ মাঠে অভিজ্ঞ ক্যাসিমিরো, ব্রুনো গুইমারায়েস আর লুকাস পাকেতা ত্রয়ী খেলবে এক বুক ভরসা নিয়ে। রক্ষণ ভাগে অধিনায়ক মার্কিনিওস ও গ্যাব্রিয়েল মাগাহায়াসের উপরই ভরসা থাকবে ব্রাজিলের। সাথে গোল পোস্টের নিচে অতন্দ্র প্রহরী হিসেবে থাকছেন লিভারপুলে বিশ্বস্ত আলিসন বেকার। বেঞ্চে এন্ড্রিক কিংবা মার্টিনেলির মতো প্রতিভারা থাকলেও শীর্ষে থেকে গ্রুপ পর্ব শেষ করতে স্কটল্যান্ডকে হারানোর কোনো বিকল্প নেই। বরং সাম্বা দেশের লক্ষ্য হবে বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ার।
5বারে বিশ্ব চ্যাম্পিয়নরা ড্র করলেও নকআউটে ওঠার সুযোগ পাবে। তবে স্কটিশদের জয়ের কোনো বিকল্প নেই বললেই চলে। অতীতে 9বার বিশ্ব আসরে অংশ নিলেও কখনোই গ্রুপ পর্বে বাধা টপকাতে পারেনি তারা। বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের মুখোমুখি লড়াইও একতরফা। 4বারে দেখায় 3বার জয় পেয়েছে সেলেসাওরা আর একটি ম্যাচ ড্র হয়েছে। দুই দলের ম্যাচে আছে অদ্ভুত পরিসংখ্যানও। ইতিহাস বলছে 1974, 82, 90 এবং 98 বিশ্বকাপে স্কটিশদের হারানো 4টি আসরে কোনোটিতেই শেষ পর্যন্ত শিরোপা জিততে পারেনি ব্রাজিল। উত্তর আমেরিকার মাটিতে এবার সেই ফারাক কাটাতে পারবে কি আনচেলত্তি শিষ্যরা? মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। বিশ্বকাপে ব্রাজিলের ম্যাচ ঘিরে উচ্ছ্বসিত সমর্থকরা। স্কটল্যান্ডের বিপক্ষে এই ম্যাচ নিয়ে কি ভাবছেন খেলাপ্রেমীরা, তাই দেখে নেব আজকের জনতার কথায়। বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে ব্রাজিল। আজ ভোররাত 4টায় প্রতিপক্ষ স্কটল্যান্ড। ফুটবল ভক্ত দেশের জনগণ কি ভাবছেন এই ম্যাচ নিয়ে? স্কটল্যান্ড হারবে এবং ব্রাজিল কাপ নেবে। আপনি ব্রাজিল নাম উচ্চারণ করতে গেলে কিন্তু ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বলতে হয় নামের আগে। তো ব্রাজিলের লেভেল আগে 4টা আছে, জার্মানি, ইতালি। তো ব্রাজিল পাশে আছে, এখনো টপে আছে। প্রথম খেলাটা হয়তোবা আমাদের আর তেমন একটা পছন্দ হয়নি, কিন্তু সেকেন্ড ম্যাচটা খুব ভালো খেলছে ব্রাজিল। আর কি আমাদের যতটুকু আশা ছিল ইনশাল্লাহ সেটা পূরণ হয়েছে। আর আজকের ম্যাচও ইনশাল্লাহ ব্রাজিল খুব ভালো খেলবে, ইনশাল্লাহ আমরা জয়ী হব। 15 মিনিট বা 20 মিনিট যতক্ষণই খেলুক সে অ্যাটলিস্ট ইনজুরি মুক্ত থাকুক, যাতে বিশ্বকাপের বাকি পথগুলিতে আমরা নেইমারকে সাথে নিয়ে এগিয়ে যেতে পারি। আর যেহেতু নেইমারকে কেন্দ্র করে আমাদের ব্রাজিলের একটা বড় ফ্যান বেস আছে, নেইমার মাঠে থাকলে সেটা আমাদের জন্য অন্যরকম একটা প্রাপ্তি। ভালো অ্যাসিস্ট, ভালো পাস, ভালো স্কিল, পুরা ফিট যেহেতু, তো আমরা আশা করবো যে একটা, যেহেতু প্রত্যেকটা প্লেয়ার লাইক রোনাল্ডো, এমবাপে, মেসি সবাই গোল দিছে, 2টা ব্রেস করে হ্যাটট্রিক। তো আমি আশা করবো যে নেইমারও ব্রেস করবে ইনশাল্লাহ। একটাই যে স্কটল্যান্ড যেখানে আপনার ওইটাছে ব্রাজিলের সাথে খেলা, এখানে ওইটাতে ব্রাজিল ওইটাতে ফুল এখন বিল্ড আপ করে ফেলছে। দেখছেন আপনারা লাস্ট ম্যাচে তারা নিজের ওইটাছে যে সমস্যা ছিল, ইস্যু ছিল, সব ফিক্স করে ফেলছে। অ্যান্ড ওইটাছে স্ট্রাইকার যেটা ইস্যু ছিল যে থিয়াগো নিয়ে যে 25 যে নামছে ওভার রেটেড, এখন ম্যাথিস কুনা নামছে। সো এখন হোপফুলি তারা বেটার করবে, আগের থেকে বেটার করবে। বিশ্বকাপ ফুটবল মানেই উন্মাদনা, তার এই উত্তাপ চট্টগ্রামে রয়েছে। খতিবপাড়ার ব্রাজিল সমর্থকরা দেয়াল চিত্রে ফুটিয়ে তুলেছেন পেলে, কাকা, নেইমার ও রোনালদিনহোর প্রতি ভালোবাসা। সমর্থকরা এলাকার নাম দিয়েছেন ব্রাজিল গলি। ফিফা ওয়ার্ল্ড কাপের উন্মাদনা সারা দেশের মতো চট্টগ্রামের অলিতে গলিতে ছড়িয়ে পড়ছে। একদিকে হচ্ছে আর্জেন্টিনা, অন্যদিকে হচ্ছে ব্রাজিলের সমর্থকদের যে উন্মাদনা, সেটি এখন চোখে পড়ার মতো। চট্টগ্রামের বহদ্দার হাটের একটি এলাকার রাস্তার নামকরণ করা হয়েছে ব্রাজিল গলি। ব্রাজিল গলিতে এখানে ব্রাজিলের সমর্থকদের যে উন্মাদনা সেটি আমরা দেখছি। একদম ব্রাজিলের যে খেলা শুধু সেদিনও নয়, অন্যান্য যে দলের খেলাগুলো রয়েছে সেদিনও। আমরা কথা বলবো এই গলির নামকরণ যারা করেছেন এবং এই গলিকে আসলে তারা কেন ব্রাজিল গলি নাম করেছে সেসব বিষয় নিয়ে। আমরা আসলে ছোটবেলা থেকে ব্রাজিলকে ভালোবাসি। এখানে আসলে ওই পুলের শুরু থেকে শেষ পর্যন্ত রাস্তাটা আসলে আমরা বিভিন্ন ব্রাজিলের ইতিহাস ঐতিহ্যের চিত্রগুলো আমরা আসলে একে চিত্র অঙ্কনের মাধ্যমে আসলে তুলে ধরার চেষ্টা করেছি। আমরা এখানে আসলে বিশ্বকাপের উন্মাদনাকে দ্বিগুণ করতে আর্জেন্টিনার কিংবদন্তি খেলোয়াড় দিয়াগো ম্যারাডোনা, লিওনেল মেসি, বিশ্বের সেরা খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদোকে এখানে আমরা স্থান দিয়েছি। নামে ব্রাজিল গলি হলো, কিন্তু আর্জেন্টিনার যারা সাপোর্টার তারা ব্রাজিল গলিতে আসছে এবং ব্রাজিল গলিতে যে ইতিহাস ঐতিহ্যগুলো তুলে ধরেছে এখানে চিত্রকর্মের মধ্য দিয়ে, সেগুলোই তারা পরিদর্শন করছে। আপনি তো একজন আর্জেন্টিনা সাপোর্টার, তো ব্রাজিল গলিতে এসছেন, আসলে কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে। এটা আমরা আর্জেন্টিনার সমর্থক, এটা একটা নামকরণ হয়েছে খতিবপাড়া ব্রাজিল গলি নামে। কিন্তু আমরা এখানে 2 দলে বিভক্ত, এটা আর্জেন্টিনার ভক্ত এবং ব্রাজিল ভক্তরা, কিন্তু আমাদের মধ্যে কোনো ঝগড়া বিভেদ এগুলো নেই। তরুণ প্রজন্ম যারা শিশু আছে এরাও খুব আনন্দিত উচ্ছ্বাস উদযাপন করতেছে। আসলে ব্রাজিলের খেলার জন্য আমরা প্রতিবারই আশাবাদী, আমরা আজীবন ব্রাজিল। নেইমার এবারে ভালো খেলবে, ব্রাজিল গলি দেখতে ভালো লাগছে। আমরা চাই এবার নেইমার বিশ্বকাপ নেবে। ব্রাজিল গলি হলো আমরা আর্জেন্টিনাকে সাপোর্ট করি। রোনালদো আছে, আমার আর্জেন্টিনা আছে, ব্রাজিল আছে। মাঠের
খেলা যেমনই উত্তেজনাপূর্ণ হোক, কিন্তু মাঠের বাইরে যে দর্শক যারা সাপোর্টার তাদের উত্তেজনা কিন্তু কম নয়। এখানে আর্জেন্টিনা সাপোর্টার রয়েছে, ব্রাজিলের সাপোর্টার রয়েছে, দেয়ালে রয়েছে মেসি, রোনালদো এবং নেইমারের ছবি। নেইমার তাদেরকে বিশ্বকাপ জয় এনে দিবে, কেউ বলছে মেসি তাদেরকে বিশ্বকাপ জয় এনে দিবে, এবং দেখার পালা সামনে আসলে বিশ্বকাপ জয়টি কার হাতে যায়। চট্টগ্রামের খতিবের হাট ব্রাজিল গলি থেকে রুনা আনসারি, দীপ্ত সংবাদ। এবারে অন্য প্রসঙ্গ। প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফরে বৃহস্পতিবার দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন। এছাড়া সফরসূচি অনুযায়ী চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী ও দেশটির এক্সিম ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গেও আলাদাভাবে বৈঠক হবার কথা রয়েছে তার। বর্তমানে বেইজিংয়ে অবস্থান করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। চীন সফরে সহধর্মিণী জুবাইদা রহমানের সঙ্গে বুলেট ট্রেনে ভ্রমণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দালিয়ান থেকে বুলেট ট্রেনে করে তারা বেইজিংয়ের চাওমিং রেলওয়ে স্টেশনে এসে পৌঁছান স্থানীয় সময় বুধবার বিকেল 5:30টার দিকে। এ সময় শিশু কিশোররা প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণীর হাতে ফুলের তোড়া তুলে দেয়। আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর পাশাপাশি চাওমিং রেলওয়ে স্টেশনে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয়। ব্যস্ত এই সফরে এই দিন দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার স্থানীয় সময় সকাল 10টায় দালিয়ান ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে এই সম্মেলন শুরু হয়। এই ফোরামে অংশ নেওয়া চীনা বিনিয়োগকারী ও শীর্ষ ব্যবসায়ী নেতারা বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ, নীতিগত সুবিধা এবং ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত ও প্রত্যক্ষ ধারণা লাভ করেন। একই দিন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভো। বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনের ফাঁকে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে তারেক রহমান কাজাখস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্ব আরোপ করেন। এই লক্ষ্যে দুই দেশের প্রধানমন্ত্রী ঢাকা ও আস্তানায় স্থায়ী কূটনৈতিক মিশন স্থাপনের বিষয়ে একমত হন। গুরুত্বপূর্ণ এই চীন সফরে 25 জুন সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী ও চীনের এক্সিম ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে আলাদা বৈঠক করবেন। এছাড়া বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ একটি বিনিয়োগ সম্মেলনের আয়োজন করেছে, সেখানে প্রধানমন্ত্রীর বক্তব্য দেওয়ার কথা রয়েছে। বৃহস্পতিবার বিকেলে চীনের গ্রেট হলে দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। এরপর চীনের প্রধানমন্ত্রীর আয়োজিত একটি রাষ্ট্রীয় ভোজসভায় অংশ নেবেন বাংলাদেশের সরকার প্রধান। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। বিপন্ন প্রায় 42টি বন্য প্রাণী উদ্ধারের পর কাপ্তাই ও সাফারি পার্কে অবমুক্ত করা হয়েছে। চলতি মাসের 9 জুন এসব প্রাণী উদ্ধার করা হয়। মিরপুরের মাহিম অ্যাকোরিয়াম বার্ড প্যালেসের অন্তরালে বন্যপ্রাণী পাচার করে আসছিলেন হাদিস রহমান ও তার স্ত্রী। বিরল প্রজাতির এসব প্রাণীর সচরাচর দেখা মেলে না, অথচ এমন 42টি প্রাণী পাচারের জন্য আনা হয় রাজধানীতে। যদিও বন অধিদপ্তরের তৎপরতায় অল্পের জন্য রক্ষা পেয়েছে প্রাণীগুলো। রাজধানীর মিরপুরে হাদিস রহমান নামের একজন মাহিম অ্যাকোরিয়াম বার্ড প্যালেসে পাখির ব্যবসা করতেন। ব্যবসার আড়ালে বন্যপ্রাণী পাচার করতেন তিনি, কিন্তু শেষ রক্ষা হয়নি তার। 9 জুন বন অধিদপ্তরের অভিযানে মিরপুর স্টার্ন হাউজিং এলাকা থেকে উদ্ধার করা হয় বিরল প্রজাতির 42টি প্রাণী। এসব প্রাণীর মধ্যে অন্যতম চশমা পরা হনুমান, রাজধনেশ, ঈগল পেঁচা, হলুদ কচ্ছপ রয়েছে। এ বিষয়ে রূপনগর থানায় বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক বাদী হয়ে রূপনগর থানায় মামলা করেন। একদম গহীন জঙ্গল থেকে কিছু লোক এটা কালেক্ট করে এনে শহরের কাছাকাছি কোনো একটা জায়গায় গোডাউন করে, এবং গোডাউন করে তারা ওইখান থেকে সুবিধা মতো সময়ে তারা এটা আমাদের শহরে নিয়ে এসে রেখে এরপরে তারা এটাকে দেশের বাইরে পাচার করে। যে ওনার ওয়াইফ হচ্ছে অনলাইন বিজনেসটা মেনটেন করতো, অর্থাৎ দেশের বাইরে যারা এইসব প্রাণীগুলোকে কিনে তাদের সাথে
উনি যোগাযোগ রক্ষা করতেন এবং তাদের সাথে ডিল করতেন। এজাহারভুক্ত আসামি হাদিস রহমানের স্ত্রী পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। মামলাটি বর্তমানে চলমান আছে, মামলাটি তদন্তাধীন প্রক্রিয়াধীন রয়েছে। এর জন্য আমিও 3 জন আসামির মধ্যে পূর্বে একজন চকরিয়া থানায় অ্যারেস্ট করেছেন এবং আমাদের এখানে আমরা হাতে নাতে একজনকে অ্যারেস্ট করেছি, আরেকজন আসামি পলাতক রয়েছেন। আমাদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। বন অধিদপ্তর জানিয়েছে হাদিস রহমানের নামে বন্যপ্রাণী পাচারের অভিযোগে 4টি মামলা রয়েছে। এর মধ্যে 2টি মামলার রায় হয়েছে। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। ধীরে ধীরে আলো ফুটছে ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের পরিবারে। এরই মধ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার 3টি গ্রামের মোট 155টি পরিবারের নারীরা ফ্যামিলি কার্ড পেয়েছেন। সরকারের সহায়তার অর্থ দিয়ে কেউ করছেন হাঁস মুরগি পালন, কেউ বা খরচ করছেন সন্তানের শিক্ষার জন্য। হতদরিদ্র ও নিম্ন পরিবারের নারীদের ফ্যামিলি কার্ড দিতে শুরু করেছে সরকার। দরিদ্রতা তাদের জীবনের যেমন কঠিন পরীক্ষা নিচ্ছে, তেমনি ফ্যামিলি কার্ড সেখান থেকে ঘুরে দাঁড়ানোর যেন এক সেতু বন্ধন। এরই মধ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের অনেক পরিবারের নারীরা হাতে পেয়েছেন এই কার্ড। কোনো মধ্যস্বত্বভোগী ছাড়াই তারা প্রতি মাসে হাতে পাচ্ছেন 2,500 টাকা, যা এসব নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করেছে। পাশাপাশি জীবনযাত্রার ব্যয় মেটানোর ক্ষেত্রেও রাখছেন অবদান। কার্ড পেয়ে আমার ছেলে মেয়ের লেখাপড়ার পিছনে টাকা খরচ করা। আমার তো আগামী হালকে দিছি আমার ছেলের বেতন 1500 টাকা, আমার মেয়ের বেতন দিছি 400 টাকা। আমরা অনেক কষ্ট করি এক জিনিস খাইয়া না খাইয়া তো বেতনটা দেওয়া লাগছে, পড়ার খরচটা তো আর কোনো আর এটা না দিলেও নাই। অনেকেই সন্তানের লেখাপড়ার খরচ ও হাঁস মুরগি পালন সহ নানা উন্নয়নমূলক কাজে ব্যবহার করছেন প্রধানমন্ত্রীর দেয়া ফ্যামিলি কার্ডের অর্থ। আমরা হাঁস মুরগি কিনছি, আমরা উন্নত হয়েছে। আমি ফ্যামিলি কার্ড পাইয়া আমার বাচ্চারে আমাদের সাথে ভর্তি করছি, আমার মায়ের জন্মদিন কার্ড করছি। ফ্যামিলি কার্ড পাইয়া অনেক উপহার পাইছি, বিপদ আসলাম বিপদ সারলাম। কোনো পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তিটি হয়তো দীর্ঘদিন অসুস্থ, তার চিকিৎসায়ও ব্যবহৃত হচ্ছে ফ্যামিলি কার্ড। আমার প্রধানমন্ত্রী দেওনে এটা আমার খুব উপকারী হয়েছে। আমার স্বামী অসুস্থর মাঝে তো চলাধুলা যেতে পারে না, আমার মেয়ের পড়ার খরচ দিয়েছি। ফ্যামিলি কার্ড তৃতীয় পর্যায়ে মির্জাপুর ইউনিয়নের 155টি পরিবারকে প্রাথমিকভাবে মাননীয় প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড বিতরণ করেছেন। আমরা 15 থেকে 20 দিনের মধ্যেই পুরো কার্যক্রমটি একটি ওয়ার্ডের জন্য সম্পন্ন করতে পেরেছি। উপকারভোগীরা বলছেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে পাওয়া এই সহায়তা শুধু তাৎক্ষণিক প্রয়োজনই পূরণ করছে না, বরং অনেক পরিবারকে শিক্ষা, চিকিৎসা ও ক্ষুদ্র আয়ের পথ তৈরি করতেও সহায়তা করছে। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ। 30 বছর ধরে পানি টানছেন পটুয়াখালীর রেহেনা বেগম। এ কারণে তিনি পরিচিত পানি বুয়া নামে। সরকারি জায়গায় তোলা ছোট্ট এক ঘরে তার বসবাস। স্বামী হারানোর 4 দশক পেরিয়ে গেলেও ভাগ্যে জোটেনি বিধবা ভাতা কিংবা সরকারি কোনো সহায়তা। টিউবওয়েল ও স্থানীয় পুকুর থেকে পানি তুলে বিভিন্ন বাসাবাড়ি, হোটেল, রেস্তোরাঁয় পৌঁছে দেন রেহেনা বেগম। স্থানীয়রা তাই তাকে পানি বুয়া নামেই ডাকেন। প্রায় 30 বছর ধরে এই কাজ করছেন তিনি। তবে বয়সের ভারে এখন কিছুটা নুয়ে পড়েছেন, আগের মতো আর শক্তি পান না। শরীরে বাসা বেঁধেছে নানা রোগ। একমাত্র সন্তানকে নিয়ে পটুয়াখালীর টিয়াখালী ইউনিয়নের নাস্তাপাড়া কলোনির একটি জরাজীর্ণ ঘরে বাস করেন 56 বছর বয়সী রেহেনা বেগম। শুরুতে নিজে কলসি বহন করলেও এখন ভ্যানে করে চলছে তার পানি টানার কাজ। কোনো ধরনের ভাতা পান না রেহেনা। আমি অনেক কষ্টে আছি, আমার এমনকি ঘর দুয়ারের অবস্থা অনেক খারাপ। বৃষ্টি এলে পানি পড়ে, আমার নিজেরও স্বাস্থ্য ভালো না। আমি একটা ভ্যান গাড়ি দিয়ে পানি টেনি, গাড়িটাও আমার নষ্ট হয়ে গেছে। আমি এখন আর টানতে পারি না, খুব কষ্ট হয়। আমার নিজেও অসুস্থ অনেক। পরিশ্রমী অসহায় এই নারীর জন্য সরকারি সহায়তার দাবি জানিয়েছেন এলাকাবাসী। রেহেনা অনেক কষ্টে আছে। বাজারে পানি টেনে, স্বামী মারা গেছে, 40 বছর হয়েছে। একটা ছোট বাচ্চা লইয়া আজকে পোলাটা একটু বড় হয়েছে, এখন একটু খাড়ে পেটে খায়। একটা গাড়িটা নিয়ে ভাঙ্গা চুরো। সে অনেক পরিশ্রম করে, সে ভোর থেকে রাত 10টা অবধি পর্যন্ত। তার একটা আধুনিক ঘরের প্রয়োজন, থাকার কোনো ঘর নাই, মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ে চোখের সামনে। আমরা পানি বুয়া নামে তারে চিনি।
এবং তিনি দোকানে দোকানে, চায়ের দোকানে, বিভিন্ন জায়গায় পানি দেয়। প্রত্যেকের দোকানে, বাসা বাড়িতে পানি দেয় অনেক দিন ধরে, কিন্তু উনি দীর্ঘই তো স্থানীয় কোনো ঘর বাড়ি নাই এবং ওনার একটা গাড়ির খুবই প্রয়োজন। রেহেনা বেগমকে সহায়তার আশ্বাস দিয়েছেন উপজেলার সমাজসেবা কর্মকর্তা। এখন পর্যন্ত কোনো ভাতার আওতায় আসে নাই অথবা সমাজসেবার কোনো সেবার আওতায় আসে নাই। আমি খোঁজ নিয়ে জেনেছি তিনি বিধবা ভাতার আওতায় আসবেন। আমরা অতি দ্রুতই তাকে বিধবা ভাতার আওতায় আনার চেষ্টা করব। শুধু পানি বুয়া রেহেনা বেগম নয়, তার মতো সমাজের অসহায় হতদরিদ্রদের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন সচেতন মহল। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ। পঞ্চগড়ের তেঁতুলিয়ার ডাহুক নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলনকারী মহাজন আবু তাহেরকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। পুলিশের দায়ের করা একটি মামলায় গত 22 জুন আদালতে হাজিরা দিতে গেলে তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশনা দেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক। অবৈধভাবে ড্রেজার মেশিন ব্যবহার করে ডাহুক নদী থেকে প্রাকৃতিক খনিজ সম্পদ পাথর ও বালু উত্তোলন করার অভিযোগে পুলিশ এ মামলা করে। আবু তাহের তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের বাসিন্দা। পুলিশ জানিয়েছে তাহেরের বিরুদ্ধে জমি দখল, ডাহুক নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলন, প্রতারণা সহ বিভিন্ন অভিযোগে বেশ কয়েকটি মামলা চলমান রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে সন্ত্রাসী তৎপরতা চালিয়ে ডাহুক নদী ও আশপাশের জমি থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করে আসছিলেন। এতে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি হুমকির মুখে পড়েছে নদী পাড়ের ব্যবসা প্রতিষ্ঠান ও কৃষি জমি। আন্তর্জাতিক প্রসঙ্গ, ইরানে যুদ্ধ নিয়ে মার্কিন সিনেটে এবার বড় ধাক্কা খেয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড জন ট্রাম্প। তেহরানে যুদ্ধ পরিচালনার ক্ষমতা সীমিত করতে মার্কিন সিনেটে একটি প্রস্তাব পাশ হয়েছে। এই প্রস্তাব অনুসারে ইরানে সামরিক অভিযান চালাতে বা পরবর্তী কোনো পদক্ষেপের আগে কংগ্রেসের বাধ্যতামূলক অনুমোদন নিতে হবে। আল জাজিরা জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার অনুষ্ঠিত ভোটাভুটিতে কয়েকজন রিপাবলিকান সিনেটর ও ডেমোক্র্যাটদের সঙ্গে যোগ দেন। 50-48 ভোটে প্রস্তাবটি অনুমোদিত হয়, যদিও এটি একটি প্রতীকী পদক্ষেপ হওয়ার সম্ভাবনাই বেশি। ধারণা করা হচ্ছে এই প্রস্তাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেটো দেবেন। The clerk will report the nomination. সুইজারল্যান্ডে প্রথম দফার বৈঠক শেষে শান্তি চুক্তির প্রধান শর্তগুলো নিয়ে বিরোধ দেখা দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। বিশেষ করে পরমাণু কর্মসূচি, ইরানের অবরুদ্ধ অর্থ ছাড় ও লেবাননে ইসরায়েলের যুদ্ধ বন্ধ নিয়ে একমত হতে পারছে না দুটি পক্ষ। যুদ্ধ শেষ করার লক্ষ্যে গত বুধবার সমঝোতা চুক্তি সই করে যুক্তরাষ্ট্র ও ইরান। এরপর রোববার সুইজারল্যান্ডে প্রথম পর্বের আলোচনায় বসে দুই পক্ষ। তবে সমঝোতার এক সপ্তাহের মাথায় চুক্তির প্রধান শর্তগুলো নিয়ে পরস্পর বিরোধী বিবরণ দিচ্ছে দেশ দুটি। বিশেষ করে পারমাণবিক পরিদর্শন, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ও জব্দ সম্পদ নিয়ে স্পষ্টই মতবিরোধ দেখা দিয়েছে তাদের মধ্যে। সবচেয়ে বড় মতবিরোধ দেখা দিয়েছে পারমাণবিক কর্মসূচি নিয়ে। যুক্তরাষ্ট্রের দাবি, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থাকে পুনরায় পরিদর্শনের অনুমতি দিয়েছে ইরান। কিন্তু এই দাবি অস্বীকার করে তেহরান বলছে, এখনো IAEA পরিদর্শনে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি নিয়ে দুই দেশের মধ্যকার বিরোধ দীর্ঘদিনের। যুক্তরাষ্ট্র চায় ইরান তাদের মজুত সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর করুক, তবে ইরান তা প্রত্যাখ্যান করেছে। ইরানের দাবি, যুক্তরাষ্ট্রের জব্দ করা প্রায় $12 বিলিয়ন সম্পদ মুক্ত করার বিষয়ে সমঝোতা হয়েছে। তবে ওয়াশিংটন বলছে, যদি কোনো সম্পদ মুক্ত করা হয় তা কেবল যুক্তরাষ্ট্র থেকেই খাদ্য ও ওষুধ কেনার জন্য ব্যবহার করতে হবে। এই শর্ত প্রত্যাখ্যান করেছে তেহরান। এছাড়া হরমুজ প্রণালীতে ইরানের টোল আদায় মেনে নেওয়া হবে না বলেও জানিয়েছে ওয়াশিংটন। চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত লেবাননে হামলা ও অভিযান বন্ধের বিষয়টিও অমীমাংসিত রয়ে গেছে। ইরানের দাবি, চুক্তি অনুযায়ী ইসরায়েলকে হামলা থামিয়ে লেবানন থেকে সেনা প্রত্যাহার করতে হবে। কিন্তু ইসরায়েল দক্ষিণ লেবাননে দখল ও সামরিক অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। দুই পক্ষের পরস্পর বিরোধী দাবি সমঝোতা স্মারকের বাস্তবায়ন নিয়ে প্রশ্ন তুলেছে। তবে এরপরও ইরানের সঙ্গে আলোচনা মসৃণভাবে এগিয়ে যাচ্ছে বলে দাবি করেছেন ট্রাম্প। ইশরাত সুমা, দীপ্ত, বার্তা কক্ষ। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির 2026-28 মেয়াদের নির্বাচনকে ঘিরে
সরগরম হয়ে উঠেছে বিএফডিসি। সম্ভাব্য প্রার্থী ও প্যানেল নিয়ে শিল্পী ও সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে। এবার নির্বাচনে একটি প্যানেলে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন শিবা শানু ও জয় চৌধুরী। অন্য আরেকটি প্যানেলে আরমান সভাপতি ও রুমানা ইসলাম মুক্তি সাধারণ সম্পাদক পদে নির্বাচনী মাঠে সরব উপস্থিতি করছেন। শুরুতে এই প্যানেল থেকে সভাপতি পদপ্রার্থী নির্বাচন করার কথা ছিল চিত্রনায়ক বাপ্পা রাজের, কিন্তু পরে তিনি সরে দাঁড়ান। এবারে নির্বাচনে শিল্পীদের কল্যাণ সংগঠনের কার্যক্রম জোরদার এবং চলচ্চিত্র শিল্পের সংকট মোকাবেলায় নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। আগামী 3 জুলাই বিএফডিসিতে শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবার কথা রয়েছে। দুই প্যানেলেরই মনোনয়নপত্র জমা দেওয়ার পর উৎসব আর আমেজটা অনেক বেশি বেড়ে গেছে। ভোটারদের মধ্যে খুব আনন্দ দেখা যাচ্ছে। আলটিমেটলি কিন্তু আমাদের এই জায়গাতেই সবার কাজ করতে হবে। এই এফডিসি, এই শিল্পী সমিতি, আমরা সবাই কিন্তু এক। আমরা আর্টিস্ট মানুষ, আমাদের কিন্তু জীবন চালাতে হয়, তো কোনো না কোনোভাবে কাজের সাথে আমাদেরকে অন্যান্য কাজের সাথে যুক্ত থাকতে হয়। সেই জন্য এখানে আপনি স্টার শিল্পীর এই যে এবার মনে হয় যোগদানটা একটু হয়তো বা কম। দর্শক, সংবাদ শেষ করব বিরল একটি রোগের খবর জানিয়ে। ডুশেন মাস্কুলার ডিস্ট্রফি একটি বিরল বংশগত রোগ। এই রোগে আক্রান্তে শরীরের পেশি ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। প্রতি বছর বিশ্বে 4 লাখ শিশুর মধ্যে একজন এই বিরল রোগে আক্রান্ত হয়। এমনই একজন মানিকগঞ্জের সিফাতুল্লাহ। দারিদ্র্য আর চিকিৎসা সংকটের মধ্যে প্রতিদিনই বেঁচে থাকার লড়াই করছে সে। 2018 সালে মাত্র 7 বছর বয়সে ডুশেন মাস্কুলার ডিস্ট্রফি নামের বিরল রোগে আক্রান্ত হয় সিফাতুল্লাহ। আমি তো অসুস্থ, তাই জন্য খেলতে পারি। সুস্থ থাকলে প্রত্যেকদিন বাইরে গিয়ে খেলতাম। 2024 সালে সিফাতের বাবা মারা যাওয়ার পর আরও অনিশ্চয়তায় পড়ে পরিবারটি। মানিকগঞ্জ সদর উপজেলার বড় সুরন্ডি এলাকায় ছোট্ট একটি বাসা ভাড়া নিয়ে এখন মা ছেলের বসবাস। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে অভাবের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করতে হচ্ছে তাদের। রোগের কারণে ধীরে ধীরে ফুলে যেতে থাকে সিফাতের পায়ের মাংসপেশি। সময়ের সঙ্গে দুর্বল হয়ে পড়ে পুরো শরীর। ছেলেকে সুস্থ করতে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটছেন মা মনুরা বেগম। তবে এখন সেই চিকিৎসা চালিয়ে নেওয়া কঠিন হয়ে পড়েছে। দেখা যাওয়ার পরে হাঁটতে হাঁটতে পড়ে যেত। পড়ে যাওয়ার পরে ডাক্তারদের কাছে নিয়ে ডাক্তার করে ওনাকে দেখানোর পর উনি বললো যে রোগটা সচরাচর হয় না, লাখে একটা পাওয়া যায়, তবে চিকিৎসা এখানে হবে না, আমি ঢাকায় নিয়ে যাই। পরে ঢাকায় নিয়ে গেলাম, মানে দামি দামি টেস্টগুলো দিল। টেস্টগুলো আমি আজই করাতে পারিনি। হাতটা আগে পা নাড়াতে পারতো না, এখন হাত নাড়াতে পারে না, হাতে কাউসি করতে পারে না। ওর অবস্থা খুবই খারাপ। এখন আপনারা যদি দেশের চিকিৎসকদের মতে উন্নত চিকিৎসার জন্য সিফাতকে দেশের বাইরে নেওয়া প্রয়োজন, কিন্তু সেই ব্যয়ভার বহনের সক্ষমতা নেই পরিবারটির। অভাব আর অনিশ্চয়তার মধ্যেই প্রতিনিয়ত মৃত্যুর সঙ্গে লড়াই করছে সিফাত। এই অসুখটা খুবই বিরল, পুরোপুরি সুস্থ করা যায় না। যে পর্যন্ত সে বাঁচা আছে তাকে রিহ্যাব প্রসিডিওরে, রিহ্যাব বলতে ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, এইসব সার্ভিসের মাধ্যমে তাকে যতটুকু ফাংশনিং রাখা যায়। পরিবারের যে অবস্থা, বাবাটা কিছুদিন আগে মারা গেছে, তো সব মিলিয়ে আসলে ওর চিকিৎসা করার সামর্থ্য নাই এখন ওর পরিবারের পক্ষে, ওর চিকিৎসা করা সম্ভব না। সুতরাং আমি আহ্বান জানাই দেশের যে বিত্তবান লোক আছে তারা যেন ওর চিকিৎসার জন্য এগিয়ে আসেন। সহায়তার আশায় সমাজ কল্যাণ অধিদপ্তরে আবেদন করা হলেও এখনো কোনো কার্যকরী সহযোগিতা পাওয়া যায়নি। সবার সহযোগিতায় বাঁচতে পারে একটি নিষ্পাপ প্রাণ, ফিরে পেতে পারে স্বাভাবিক জীবন। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ। দর্শক, এরই সঙ্গে শেষ করছি রাতের দীপ্ত সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে। আরও তথ্য বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন দীপ্ত টেলিভিশন ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। শুভরাত্রি।